বিচার সংস্কার এবং নির্বাচনের যে রাজনৈতিক প্রক্রিয়া এবং উত্তরণ পর্ব, এই পর্ব তার নেতৃত্বেই এটা সম্পন্ন হতে হবে। তার এখানে মাঝখান থেকে সরে যাওয়া অথবা দায়িত্ব ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার যাতে এই যে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে যে ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করেছেন, একদিকে হত্যাকারীদের বিচার, অন্যদিকে জনগণের যে প্রত্যাশা দেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটা আমূল সংস্কারের জায়গায় যাওয়া, গণতান্ত্রিক সংস্কারের জায়গায় যাওয়া এবং বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারা জনগণের সত্যিকার প্রতিনিধি নির্বাচিত করার যে ক্ষমতা, সেইটা অর্জন করার বিষয়ে যে দায়িত্ব, এইটাকে বাস্তবায়ন করার যে দায়িত্ব এই সরকার নিয়েছে, আমরা পরিষ্কারভাবে বলেছি এটা সম্পন্ন করেই আপনাদের সরকারকে যেতে হবে এবং এর অন্যথার কোনো সুযোগ নেই। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকেই জনগণ যেহেতু একটা ভরসার জায়গায় রেখেছে, সেই তাকেই এই দায়িত্ব পালন করতে হবে। যত বাধাবিঘ্নই থাকুক, প্রতিকূলতা থাকুক, সেটা তার মনের উপরে যত চাপই সৃষ্টি করুক না কেন, আজকে যে ঐতিহাসিক জাতীয় দায়িত্ব তিনি গ্রহণ করেছেন, সেই দায়িত্ব তাকে পালন করে সম্পন্ন করে বাংলাদেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে করে ভবিষ্যতে এটা একটা অনুপ্রেরণার বিষয় থাকে। আমাদের ঘনিষ্ঠ আলাপ আলোচনা দরকার, যাতে একে অপর সম্পর্কে যে ভুল পারসেপশনগুলো তৈরি হচ্ছে সেইটা যাতে যথাসম্ভব কমিয়ে আনা যায়। সত্যিকার অর্থে প্রত্যেকেই কি চাইছেন এটা আমরা পরস্পর সম্পর্কে জানি এবং সেই অনুযায়ী আমরা কর্মপন্থা তৈরি করতে পারি। আমরা বলেছি জনগণ একটা দৃশ্যমান বিচার দেখতে চায়, অর্থাৎ বিচারের যে প্রক্রিয়াটি সেটি দৃশ্যমান দেখতে চায়। এ বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তার সরকারের পক্ষ থেকে বিচার বিভাগকে এই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এবং বিচারের যে নিজস্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে এবং সেখানে কোনো রকম দীর্ঘসূত্রিতা যাতে না হয় এবং একই সাথে আন্তর্জাতিক মান যাতে বজায় থাকে সেটার ব্যাপারে সরকার সচেতন আছে, সরকার সেই বিষয়ে করছেন। ফলে দৃশ্যমান বিচার প্রক্রিয়াকে আরও অল্প সময়ের মধ্যেই দেখতে পাওয়ার আশা তিনি ব্যক্ত করেছেন এবং যেটা আমাদের সকলের জন্যই প্রয়োজনীয়। আগামী 15ই জুলাইয়ের মধ্যে, যেহেতু ঐকমত্য কমিশন ইতিমধ্যে 15ই জুলাইয়ের মধ্যে সময় নিয়েছে, তাই 15ই জুলাইয়ের মধ্যে যাতে একটা যে সমস্ত প্রশ্নে ঐকমত্য হয় আর নানান আলাপ আলোচনার মধ্য দিয়ে, ফর্মাল ইনফর্মাল সমস্ত প্রক্রিয়া, নানান আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমস্ত পয়েন্টে ঐকমত্য হয় সেগুলোকে জুলাই সনদ কিংবা জাতীয় সনদ আকারে দ্রুততম সময়ে ঘোষণা করতে হবে। আর যে সমস্ত পয়েন্টগুলোতে দ্বিমত থেকে যাচ্ছে সেইগুলো যাতে জনগণের কাছে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা নিয়ে যেতে পারি, এইটাই পদ্ধতিগত জায়গা এবং এই পদ্ধতির ব্যত্যয় যাতে না ঘটে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এটাই পদ্ধতি, কনসেনসাস এবং বাকিটা জনগণের কাছে নির্বাচনের মধ্যে যাবে। এই পদ্ধতির বাইরে অন্য কোনো পদ্ধতি আসলে এখানে গ্রহণ করার কোনো সুযোগ নাই, কেননা সেটা একটা কনফ্লিক্টের জন্ম দেবে এবং নানা ধরনের সংঘাত আমাদের পুরো প্রক্রিয়াটাকেই ব্যাহত করতে পারে। যে সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশটা দরকার, সেই পরিবেশটা কারা আনয়ন করবে? প্রশাসন সহ সমস্ত যারা এর সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলো। এই প্রতিষ্ঠানগুলো যেহেতু পুনর্গঠনের মধ্যে আছে, সে কারণে সরকার এই প্রতিষ্ঠানগুলোকে নির্বাচনের উপযোগী করে গড়ে তোলার কাজে আছেন। তারা যখনই একটু আত্মবিশ্বাসী হবেন এবং তাদের মধ্যে এটা ধারণা নিশ্চিত হবে যে হ্যাঁ এটা করা যাচ্ছে, সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে তারা একেবারে পূর্ণ প্রস্তুত, তখনই তারা ঘোষণা করতে চান। তবে এখন রাজনৈতিক দলগুলো এবং সবাই যেহেতু নির্বাচনের তারিখ চাইছে, এই বিষয়টা তারা দ্রুত অনেক গুরুত্বের সাথে বিবেচনায় নিচ্ছেন এবং তারা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে এই যে প্রশাসনিক প্রস্তুতি, এগুলোকে বিবেচনায় নিয়ে তারা অচিরেই এইরকম একটি সিদ্ধান্তের জায়গায় পৌঁছাবেন যে কবে নাগাদ নির্বাচনের সময়সীমাটা আরও সুনির্দিষ্ট করে হাজির করা যায়। কিন্তু আমরা এমনভাবে জুলাইয়ের অভ্যুত্থানকে ক্রেডিট কোনো একটি পক্ষ কিংবা একটি অংশ যদি পুরোটা দাবি করে কিংবা এমন পরিস্থিতি তৈরি করে যে এর একদল হচ্ছে জুলাইয়ের চেতনা ধারণ করে, অন্যরা যেন জুলাই বিরোধী, এইরকম অবস্থা তৈরি করে জুলাইয়ের আন্দোলনকারী অংশের মধ্যে যাতে কোনো বিভাজন তৈরি না হয়, সেই বিষয়ে সরকারকে সচেতন থাকতে হবে এবং এই সচেতনতার মধ্য দিয়ে
আমরা যাতে একটা ন্যূনতম রাজনৈতিক জাতীয় ঐক্য বজায় রাখতে পারি আমাদের প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও। কেননা ন্যূনতম জাতীয় ঐক্য ছাড়া এই যে গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ এটা আমরা সম্পন্ন করতে পারবো না। এটা কোনো রাজনৈতিক বিরোধিতার প্রশ্ন নয়, এটা একটা নিয়মের প্রশ্ন যে যাদের রাজনৈতিক পরিকল্পনা আছে তারা এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদে থাকবেন না, যেহেতু এটা কোনো রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার নয়। তারা সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ছিলেন। এখন যেহেতু রাজনৈতিক দল গঠিত হয়েছে, তাদের একটা অংশ রাজনৈতিক দল গঠন করেছে এবং এই দুইজন উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছেন। সেই জায়গাটাতে আমরা মনে করি যে যুক্ত হননি, কিন্তু তাদের যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই সকল প্রশ্নগুলো যদি থাকে সেটা যাতে কোনো দূরত্ব সৃষ্টি না করে, এই ক্ষেত্রে তাদের কিভাবে তারা উপদেষ্টা পরিষদ থেকে বিযুক্ত হয়ে রাজনৈতিক নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবেন সেই বিষয়ে স্পষ্টতা থাকা দরকার। বিচার সংস্কার এবং নির্বাচনের যে রাজনৈতিক প্রক্রিয়া এবং উত্তরণ পর্ব, এই পর্ব তার নেতৃত্বেই এটা সম্পন্ন হতে হবে। তার এখানে মাঝখান থেকে সরে যাওয়া অথবা দায়িত্ব ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কোনোভাবে এটা আলোচনার বিষয়ই হতে পারে না। কাজেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি মনে করেছিলেন যে এখানে নানান প্রতিকূল বাস্তবতায় তিনি আসলে দায়িত্ব পালন করতে পারবেন কিনা তার মনে প্রশ্ন জন্ম দিয়েছিল, এই প্রশ্ন তিনিও মনে করেন এখন যে এটার আর কোনো সুযোগ নেই। বাংলাদেশের এই ঐতিহাসিক পর্ব দায়িত্ব পালন করে যাওয়া এবং এটাকে সম্পন্ন করা, এটা তিনি তার উপর ঐতিহাসিক দায়িত্ব, সেটা তিনি করবেন এবং সমস্ত রাজনৈতিক দল সহ দেশের সকল প্রতিষ্ঠান, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, সমস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি সহযোগিতা চেয়েছেন। আমরাও মনে করি দেশের রাজনৈতিক দলগুলো এবং দেশের শ্রেণী পেশার শিক্ষার্থী সকলে মিলে এবং দেশের যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনাবাহিনী, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, প্রশাসন, পুলিশ বাহিনী সহ বিচার বিভাগ সহ সমস্ত প্রতিষ্ঠান আজকে এই সরকারের যে সহযোগিতার প্রয়োজন সেটা তারা করবেন এই উত্তরণ পর্বকে সম্পন্ন করার জন্য।